নমস্কার, আমি ইন্দ্রজিৎ কুন্ডু মালদা গোল্ডেন ফিউচার থেকে বলছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড কনসালটেন্সি, এডুকেশন কনসালটেন্সি অ্যাসপায়ারিং লাইফ এর ডিরেক্টর মিস্টার মনীষ জয়সওয়াল। গোল্ডেন ফিউচার এবং অ্যাসপায়ারিং লাইফ আমরা একসাথে হাত ধরে কাজ করতে চলেছি কলকাতা এবং মালদা এবং দুটো দিনাজপুর মিলিয়ে। আর আমরা কাজ করতে চলেছি আপনার বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য বিভিন্ন দেশে। সেগুলো আপনার বিস্তারিত আইডিয়া আপনাদের মিস্টার মনীষ জয়সওয়াল দিয়ে দেবেন। আমি ওনাকে প্রশ্ন করব এবং আপনারা প্রশ্নের মাধ্যমেই সমস্ত রকম ইনফরমেশনগুলো পেতে থাকবেন। মিস্টার জয়সওয়াল, প্রথমে ওয়েলকাম টু গোল্ডেন ফিউচার। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। আর প্রথমে জানতে চাইবো একটু আপনার বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে কি আপনাদের নিজস্ব অফিস? আমার নাম মনীষ জয়সওয়াল আর অ্যাসপায়ারিং লাইফের পুরো একটা টিম আছে বাংলাদেশে। নট জাস্ট ঢাকা, চিটাগং, রাজশাহী, সব দিকেই আমাদের একটা অনেক বড় টিম আছে। এই টিমটা তৈরি একদিনে হয় না, আপনিও জানেন একটা জিনিসকে তৈরি করতে সময় লাগে। আর লাস্ট 12 বছর ধরে ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল আর নেইবারিং স্টেট থেকে যারা বাংলাদেশে পড়াশোনা করছে, ওদের একটা জিনিস মিসিং ছিল, কি পড়তে তো যাচ্ছে বাট অ্যাজ এ লোকাল গার্জেন কেউ ছিল না। অনেকজন এখান থেকে আত্মীয় হিসাবে পাঠিয়ে দিল, বাট ওখানে যাওয়ার পর পড়াশোনার সাথে সাথে আরও অনেকগুলো নন একাডেমিক জিনিসের জন্য দরকার হয়। ডকুমেন্টেশন ভেরিফিকেশন, ওখানে যাওয়ার পর ওখানে এম্বাসিতে কোনো হেল্প লাগে, ওখানে ইউনিভার্সিটিতে হেল্প লাগে। কেন কি এখান থেকে কলেজে যাওয়ার পর আরও ওখানে ছোটো ছোটো ভিসা রিনিউয়াল, ডকুমেন্টেশন, সিকিউরিটি ইস্যুস, পুলিশ ক্লিয়ারেন্স, ব্লু কার্ড বলে একটা জিনিস হয়, সিম নেওয়া, এইসব হাজার হাজার প্রবলেমস থাকে, যার জন্য মেবি কলেজ সবসময় প্রস্তুত থাকে না। সেই ডিসিশনটাকে মাইন্ডে রেখে আমরা ওখানে একটা এস্টাবলিশমেন্ট করলাম। আজকে 10 বছর হতে চলেছে। বাংলাদেশে অফিস আমাদের ওখানে একই জায়গা, একই লোকেশন আছে। যদি কেউ পুরোনো ভিডিওজ আমাদের দেখে, সেম লোকেশন, সেম অফিস থেকে আমরা এখনও অপারেট করছি। মোর দ্যান 10-15 টোটাল টিম স্ট্রেংথ। ওখানে খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু নিয়ে আমরা স্টুডেন্টদেরকে একটা সাপোর্ট সিস্টেম মেনটেন করার চেষ্টা করি। আর এমনি বাংলাদেশের কোন কোন কলেজগুলো আপনি প্রেসক্রাইব করবেন, যেগুলো ধরুন আপনার মনে হয় যে আপনার চোখে এই কলেজগুলো ভালো? দেখেন, আমার চোখে ভালো বলতে গেলে অনেকগুলো কলেজই আছে। কেন কি বাংলাদেশে আমার চোখ প্রত্যেক মাসে চেঞ্জ হবে। রিজনটা কি, বাংলাদেশে প্রত্যেক মাসে কিছু কলেজ নতুন সিট আসে, কিছুতে বন্ধ হয়ে যায়, কিছুতে সিট শেষ হয়ে যায়। আর প্রত্যেক মাসে অনেক কিছু দেখতে হয় কি সব থেকে বড় জিনিস, বাংলাদেশে অন্য দেশের মতন একই কলেজে শুধু ফরেন স্টুডেন্ট পড়বে আর সব আনলিমিটেড সিট পাবে এইরকম হয় না। একটা কলেজে 15-20টাও সিট হতে পারে, কিছু কিছু কলেজে 30-40, কিন্তু কোনো কলেজে 100 সিট পাবে না, কোনো কলেজে 70-80টা সিট পাবে না। তাহলে 30-40টা সিট, এই জন্য শুধু একটা কলেজে স্টিক করা অনেক ডিফিকাল্ট হয়। তারপরও কিছু কলেজেস আছে, যদি আপনার বাজেটে কোনো ইস্যু থাকে না, তাহলে আমি কিছু কলেজ বলতে পারি, যেমন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ। দিজ আর ওয়ান অফ দ্য এলিট কলেজেস। আপনি এটা আমি সবসময় বলি, দেখেন আমি আমার পয়েন্ট অফ ভিউ রাখছি, কিন্তু আমি সবসময় বলি প্যারেন্টসকে আসুন, আমাদের ওখানে গেস্ট রুম আছে, আমাদের সাথে দুদিন থেকে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কলেজ দেখুন, ওখানে স্টুডেন্টের সাথে কথা বলুন। ওখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব ধরনের স্টুডেন্ট আছে, ওদের সাথে কথা বলুন, ওদের কি কি সমস্যা হতে পারে, ওরা খাওয়া দাওয়া কি সমস্যা ফেস করছে, পড়াশোনা কি সমস্যা ফেস করছে, আর কি কি সমস্যা ফেস করছে, যার সাথে আপনি অ্যালাইন হয়ে আপনি ফিউচারে প্ল্যান করতে পারেন আপনার ছেলে মেয়ে জন্য কোন কলেজ ভালো থাকবে। বাংলাদেশের লো বাজেটের কলেজ কি আপনাদের হাতে আছে? লো বাজেট, অনেকের তো বাজেট থাকে না। আমি একটা জিনিস বলবো, আজকের ডেটে একদম অন পেপার উইথ ক্যালকুলেশন অ্যান্ড উইথ এগ্রিমেন্ট আমি বলতে পারি কি, যদি স্টুডেন্টের আসা যাওয়া থাকা খাওয়া সব কিছু উইথ অল স্মল হিডেন চার্জেস, সোকল হিডেন চার্জেস, এই বই কেনা, এই আসা যাওয়াতে বাস ভাড়া, এই সব কিছু যদি ক্যালকুলেট করে দেখেন, বাংলাদেশে একটা দুটো কলেজ আছে যেগুলো বিশ্বের সব থেকে সস্তা পড়বে। যদি আপনি সব কিছু ক্যালকুলেশন নেন, আসা যাওয়াটাও, থাকা খাওয়াটাও, স্মল অ্যাডিশন যা হয় আমাদের পড়াশোনার সাথে, বোনস কেনা, বই কেনা, এই সব কিছু যদি অ্যাড অন করেন, বাংলাদেশে থাকা খাওয়া নিয়ে 32 lakhs-এর মধ্যে মিনিমাম, আমি সব কলেজে বলছি না, মিনিমাম একটা দুটো কলেজ আছে 32 lakhs-এর মধ্যে থাকা খাওয়া আসা যাওয়া সব কিছু ক্যালকুলেট করতে পারেন। আসা যাওয়াটা তো বাংলাদেশ থেকে কোনো ব্যাপারই থাকে না, স্পেশালি মালদা থেকে তো আপনি জাস্ট গাড়ি নিয়ে চলে যেতে পারেন, ওই পারে 1500 টাকা বাস ভাড়া একদম। তো আমি একদম উইথ চ্যালেঞ্জ বলতে পারি, যদি আপনি সব ক্যালকুলেশন করেন, অনেক সময় শুধু টিউশন ফিস হিসাবে দেখলে বাংলায় সব থেকে এক্সপেন্সিভ মনে হতে পারে, অনেক সময় শুধু অন্য পার্টগুলোকে অ্যাড করলে
ফার্স্ট ইয়ারে অনেক এক্সপেন্সিভ হতে পারে, কিন্তু যদি সবকিছু আপনি অ্যাডিশন করেন, আসা যাওয়াটাও, থাকা খাওয়াটাও, আর ছোটখাটো কলেজ টু হস্টেল, হস্টেল টু কলেজের যে ট্রান্সপোর্টেশনটাও, এই সব কিছু যদি ওভারঅল অ্যাড করেন, আপনি বাংলাদেশ সস্তা পড়বে। কেন কি এখানে শুধু 5 বছর ফিস দিতে হয়, 6th ইয়ারে কোনো ফিস লাগে না, উল্টো আপনি স্টাইপেন্ডও পাবেন। এই পার্টটাও মনে রাখতে হয়। মিস্টার জয়সাল, আর একটা প্রশ্ন, যে ধরুন অনেক প্যারেন্টস থাকে যাদের ধরুন ওই ফার্স্ট ইয়ারে বাংলাদেশে যে 11-12 লাখ বা 14 লাখ যেটা দিতে হোক, তাদের দেওয়ার ক্ষমতা থাকে না, তো সেখানে কি কিছু কম দিয়ে তারা এখন অ্যাডমিশন নিল, পরে দিল 2 মাস 3 মাস পরে, সেটা কি ম্যানেজ করে? বাংলাদেশে সব থেকে বড় একটা নেগেটিভ, যা সবাই নেগেটিভ হিসাবে নেয়, কিন্তু আমি ওটাকে টোটালি নেগেটিভ বলি না, দিস ইজ সিচুয়েশন বলি, কি বাংলাদেশে ক্লাস স্টার্ট হতে হতে ইন্ডিয়াতে কাউন্সিলিং শেষ হওয়ার অলমোস্ট 2-3 মাস পরই বাংলাদেশে ক্লাস স্টার্ট হয়। এটাই হচ্ছে রিয়ালিটি। আপনি লাস্ট ইয়ারটাও দেখেন, এই বছরটাও মোটামুটি সেই থাকবে। এখন অ্যাডমিশন টাইম এখন থেকে স্টার্ট হয়ে যায়। ফার্স্ট ইয়ারের বাজেট কিছু কিছু কলেজে 8 থেকে 9 লাখ টাকা আছে, কিছু কিছু কলেজে 15 থেকে 20 লাখ অব্দিও যায়। এখন ফার্স্ট ইয়ার বাজেটে যদি কেউ 6 লাখ 7 লাখ 8 লাখও অ্যাফোর্ড করতে পারে, আমরা কিছু কলেজে কথা বলে ভালো জিপিএ থাকলে একটা রিকোয়েস্ট করে 3 থেকে 4 মাসের টাইম নিতে পারি। বাট এটা ভালো স্টুডেন্টের জন্যই সম্ভব, সবার জন্য এটা সম্ভব না। বাংলাদেশে পড়তে গেলে 6-7 লাখ টাকাও যদি আপনার কাছে থাকে উইথ লেটার অ্যান্ড রিকমেন্ডেশন, আমরা অ্যাটলিস্ট 5 থেকে 6 মাসের সময় নিতে পারি। এখন আপনি অ্যাডমিশন নিয়ে যাওয়ার আগে বাকি পয়সা দিলেও আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। ওকে, তো আপনাদের কি মানে নেপালে আপনাদের কিরকম ব্যবস্থা আছে, এবং আপনাদের কি নিজস্ব অফিস আছে নেপালে? নেপালের ব্যাপারে আমি বলি, নেপালে আমাদের নিজস্ব অফিস তো অবশ্যই আছে, কেন কি আমাদের এখান থেকে নেপাল থেকেও প্রচুর স্টুডেন্ট বাংলাদেশে আসে, আর ইন্ডিয়া থেকেও প্রচুর স্টুডেন্ট নেপালে যায়। এই দুটো কারণে আমাদেরকে অনেকগুলো সেট আপ মেনটেন করতে হয়। মানে নেপালি স্টুডেন্টের যেরকম এখান থেকে স্টুডেন্ট বাংলাদেশে যাচ্ছে, নেপালের স্টুডেন্ট বাংলাদেশে অন্য কান্ট্রি যায়, প্লাস ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট নেপালে যায়। এখন নেপালে পড়াশোনা করতে গেলে আপনিও জানেন কতগুলো কলেজেস আছে, আর সাথে সাথে একটু কস্টিং বেশি পড়ে, তো স্টুডেন্টদের একটু ফ্যাসিলিটিসও বেশি লাগে। আর এই হিসাবে আমরা একটা অফিস মেনটেন করি, যেখান থেকে স্টুডেন্টদের ইভেন বিফোর গোয়িং, যখন পরীক্ষার জন্য আর আরো কিছু জন্য, আপনি জানেন যে সিস্টেম আছে এখান থেকে বা নিটের মাধ্যমে বা ওখানে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নিতে হয়, তো পরীক্ষা দেওয়ার সময় অনেকগুলো হেল্প লাগে ওখানে। অ্যাজ ইভেন ফর্ম ফিল আপ করার জন্য আমাদের লোকাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা করে দিই, তো এইসব জিনিসে আমাদের সাপোর্ট সিস্টেম থাকে। আর এমনি মানে আপনাদের অফিসটা কোথায়? আমাদের কাঠমান্ডু বাগবাজারে অফিস আছে। আচ্ছা, আর ধরুন নেপালে আর একটা খুব ভাইটাল প্রশ্ন থাকে যে ধরুন বিলো 200 কেউ পেয়েছে, তাদের কি ডাইরেক্ট অ্যাডমিশন সম্ভব নেপালে? দেখেন, আমি একদম ক্লিয়ার বলছি, নেপালে যে অ্যাডমিশন সিস্টেম আছে ওইটা মোটামুটি ইন্ডিয়ার মতনই আছে, বাট ফরেন কেসে অনেক সময় কলেজের সাথে আগে থেকে প্রি নেগোসিয়েটেড ফিসে অ্যাডমিশন করা সম্ভব হয়। এখন অ্যাডমিশন তো হবে সবকিছু কাউন্সিলিং এর বেসিসে। ইট ইজ নট লাইক কি আপনি কলেজে পয়সা দিয়ে দিলেন আর আপনি বাড়িতে ঘুমিয়ে থাকবেন, ক্লাসের দিন আপনাকে ডাকা হবে না। আপনাকে একটা কলেজে সিট বুকিং করতে হয়, তারপর কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হয়। এখন কাউন্সিলিং এর দুটো পার্ট আছে, একদম প্রসেস আপনাকে, আমার মনে হয় না কেউ আপনাকে এই প্রসেসটা পুরো জানায়, বাট আপনি জেনে রাখুন। ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয় যারা নেপালের পরীক্ষার্থী, নেপালে স্টুডেন্ট তো দিবেই। সেকেন্ডে নেপালে গিয়ে যারা ইন্ডিয়ান স্টুডেন্ট বা ফরেন স্টুডেন্ট, নেপালে যারা এন্ট্রান্স এক্সাম হয় ওই এক্সামে যারা অ্যাপিয়ার করলো বা পাসও করলো বা ওদের যা স্কোর আসলো, ওদেরকে আগে ডাকা হয় ফর পার্টিসিপেটিং ইন দ্য সিটস। বাট নর্মালি হয় কি ইন্ডিয়া থেকে অত স্টুডেন্ট যাই না পরীক্ষা দিতে, সবাই একটু শর্টকাট চায়। যখনই আমরা ওভারসিজ মেডিকেল অ্যাডমিশনসের ব্যাপারে ভাবতে চাই, ইন্ডিয়ার জন্য অনেক পরীক্ষা দেবো, কিন্তু নেপালে গিয়ে পরীক্ষা দিতে চায় না, ভাবে একটু রিল্যাক্স হই। কিন্তু যদি কেউ পরীক্ষা দিয়ে যায়, তো ওদের জন্য অনেকগুলো অপরচুনিটিস আরও বেটার থাকে। আর মোর ওভার যখন পরীক্ষা দেওয়ার পর যখন সিট বাকি থাকে, তখন নেটে পরীক্ষার মাধ্যমে যারা অ্যাডমিশন নিতে চায় ওদের কাউন্সিলিং হয়। তো অ্যাকচুয়ালি যদি লজিক্যালি বলা হয়, যদি আপনি ধরেন 500 স্টুডেন্ট যদি পরীক্ষা পাস করে গেল আর ওরা যদি সিট নিয়ে নেয়, নিটের স্টুডেন্ট কোনোদিনই 500 পেয়েও সিট পাবে না, এটাই হচ্ছে রিয়ালিটি। বাট ইন জেনারেল এটা রুলস, বাট অ্যাকচুয়ালি মানা হয় না। 100-150 স্টুডেন্টই পরীক্ষা দিতে যায়, ওর মধ্যে অর্ধেকজন পাস করে, তো 40-50টা সিট পরীক্ষার্থীদের থেকে হয়। তারপর নিটের মাধ্যমে কাউন্সিলিং হয়। এখন নিটের মাধ্যমে যখন কাউন্সিলিং হয়, কেন কি আমাদের সব কলেজের সাথে সম্পর্ক আছে, কারা অ্যাপ্লাই করছে কি আছে, আমরা ব্যাকএন্ড থেকে ইনফরমেশন পেতে থাকি, কলেজের সাথে কমিউনিকেট করতে। তো আমি যা এই বছর দেখছি, এই বছর মোটামুটি কেন কি ইউপি সিট ফিস বেড়ে গেছে, আর মোটামুটি ইন্ডিয়াতেও অনেকগুলো ডিম ইউনিভার্সিটি ফিস বেড়ে গেছে। নেপাল সবসময় যারা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাফোর্ড করতে পারে, ওরাই একটু জন্য নেপালে দিকে যায়। এখন ওদের ফিস বাড়াতে নেপালেও ফিস অনেকটাই বেড়ে গেছে, বাট নিট স্কোরও যার বেশি আছে ওরাই অ্যাপ্লাই করেছে। তো আমরা যা ভাবছি একটা মোটামুটি আইডিয়া কি নিট 200 নিচে থাকলে আমি 100% বলবো পরীক্ষা দিয়ে অ্যাডমিশনের জন্য প্ল্যান করুন। কেন কি 200 নিচে নিট আসলে আপনাকে যতই কলেজ বলুক আমি অ্যাডমিশন করে দেবো, টাকা নিয়ে নিক, ফিস নেগোশিয়েট করে দিই, চান্সেস আছে কি 200 উপর যদি স্টুডেন্ট পাওয়া স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে, আপনাকে কোনো নিতে বাধ্য হতে পারে না, কেন কি এটা এমইসি দেখে, ওখানে কাউন্সিলিং কমিটি।
আর এমনি নেপালের মানে আপনার চোখে আবার কোন কোন কলেজগুলো মনে হয় যে? অনেকগুলো ভালো ভালো কলেজ আছে নেপালে, তারপর আলাদা আলাদা লোকেশন আছে। আমি সবসময় ক্যাপিটালকে প্রিফার করি, কেন কি ক্যাপিটাল সিটিতে আপনি সবসময় একটা সেট করা ফর এ ফরেন স্টুডেন্ট ইজ মাচ ইজিয়ার। কাঠমান্ডু মেডিকেল কলেজ, তারপর বাইরের বর্ডার এরিয়াতে বিরাট মেডিকেল কলেজ, বিএনসি, ন্যাশনাল মেডিকেল কলেজ, কেস্ট, এইগুলোকে আমি প্রেফার করি, কেন কি এখানে আমি দেখেছি ভালো পড়াশোনা, স্টুডেন্টরা ইজিলি অ্যাডজাস্ট করছে। এছাড়া অনেকগুলো কলেজ আছে, নতুন নতুন কলেজ খুলছে এখন। দেখেন, প্রত্যেক কলেজের ব্যাপারে আমি আজকে যদি বলি কালকে ভালো, যদি বলি কালকে খারাপ হতে পারে, আজকে খারাপ যদি বলি কালকে ভালো হতে পারে। এই ভিডিও তো শুধু আজকের দিন আপনি দেখবেন না, হতে পারে 1 বছর পরও মানুষ দেখবে। এই জন্য আমি কোনো পার্টিকুলার কলেজকে ভালো খারাপ মন্দের মধ্যে নিতে চাই না। এর জন্য আমি চাইবো যেই দিন আপনি খুঁজছেন এই ভিডিও দেখছেন, ওই দিন চেষ্টা করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে। ওই মুহূর্তে কি আছে ওই ব্যাপারে আপনাকে আপডেট দেওয়া উচিত হবে। আজকে আমার শুধু পারসেপশন দিলে কালকে একটা কলেজ নিয়ে, যেরকম একটা গ্রুপ ছিল, বড় গ্রুপ, যা নেপালে একটা কলেজ চালাতো, এখন ওই গ্রুপ ছেড়ে দিয়েছে, কিন্তু ওই গ্রুপের নামে চলছে কলেজ, পারসেপশন এখনো চলে যাচ্ছে। তো এইসব থাকে। আপনি রিয়েল ইনফরমেশন জন্য ফেস টু ফেস আসতেই হবে। সবকিছু যদি ডিজিটাল হতো তাহলে আমাদেরকে অফিস এখানে খুলতে হতো না। এক্স্যাক্টলি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি একটা প্রশ্ন করি যে, আচ্ছা এই বাংলাদেশের যে আমি একটু বাংলাদেশে ব্যাক করি, বাংলাদেশে যে 2 বছরের বেশি পুরনো এইচএস স্টুডেন্ট যে নেওয়া হচ্ছে না, মানে এটা সম্পর্কে কি আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? দেখেন, নর্মালি বাংলাদেশে লোকাল স্টুডেন্টের প্রতি, মানে ইন্ডিয়াতে দেখেন একসময়, আজ থেকে 10 বছর আগে 5-6 লাখ স্টুডেন্ট মেডিকেল পরীক্ষার্থী ছিল, এখন এটা 25 লাখ চলে গেছে। এটা রিজন কি আছে? এই বছর 3টে আমি একটা বন্ধু যারা 60+ এজ, 67, 68, 69, ওই এজের লোক নিট কোয়ালিফাই করছে। আপনিও জানেন এটা একটা মানে আমরা কি নিউ জেনারেশন জন্য এটা ঠিক করছি, কিন্তু ঠিক আছে, ওনার একটা ড্রিম আছে, পড়ছে, ঠিক আছে, বাট একটা ডাক্তার হওয়া কি শুধু একটা হবি হতে পারে? অনেক তো দেশের দরকারও আছে। এখন 18-19 বছর, 20 বছর, 22 বছরে একটা লোক যদি নিট পাস করে ডাক্তার হয়, পুরো লাইফ সার্ভ করতে পারবে। বাট ইন্ডিয়াতে সিস্টেম এজ লিমিটেড নেই, বাট বাংলাদেশে ওদের লোকাল ক্যান্ডিডেটের জন্য আছে কি একটাই অ্যাটেম্প অ্যালাউড, মানে একবার দিল, আবার নেক্সট অ্যাটেম্পে দিলে ওদের মার্কস কম করে কাউন্ট করে। তো সেই লজিকে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য বা পুরো বিশ্বের জন্যও একটা বছর গ্যাপই অ্যালাউড করেছে। এর জন্য অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি, এই বছরও আমার রিকোয়েস্ট করা আছে কি বোধহয় এজ গ্যাপ করে দিক, বা একটা দুটো আরও অ্যাটেম্প ফরেন স্টুডেন্ট জন্য বাড়িয়ে দেওয়া হোক। দেখা যাক, এটা যদি কিছু আপডেট হয় সবার জন্য একটা সুখবর আসবে, আশা করি এটা আসবে তাড়াতাড়ি। আচ্ছা, মিস্টার জয়সওয়াল, আর একটা প্রশ্ন হচ্ছে যে, মানে ওয়ার্ল্ড ওয়াইড আপনার মনে হয় সব থেকে কম বাজেটে, মানে আমাদের ধরুন মালদা বা দুটো দিনাজপুরের ছেলেমেয়েরা পড়তে পারে? দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড কম বাজেটে আমি সবসময় বলি বাংলাদেশ একটা সব থেকে কম বাজেটের মধ্যে কিছু কিছু কলেজেস আছে। এর বাইরে তিমোর লেস্তে একটা নতুন কান্ট্রি হিসাবে এসেছে, কেন কি এখানে দে হ্যাভ অ্যাডাপ্টেড ইন্ডিয়ান কারিকুলাম, মানে ওরা এইমস কারিকুলামকে অ্যাডাপ্ট করেছে। আমি অন পেপার সব কিছু দিয়ে যাবো আপনাকে, আপনি দেখবেন ওরা ইন্ডিয়ান কারিকুলামকে পুরো রেপ্লিকা করে ওখানে পড়াতে স্টার্ট করেছে ফর দেয়ার স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এটা 4.5 বছর কোর্স, 1 বছর ইন্টার্নশিপ হিসাবে পড়াচ্ছে। ওখানেও থাকা খাওয়া নিয়ে 30-32 লাখে কমপ্লিট কোর্স করা সম্ভব হচ্ছে। এছাড়া অন্য কান্ট্রি আছে, উজবেকিস্তানে প্রচুর স্টুডেন্ট যাচ্ছে। সব কান্ট্রির একটা নিজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস আছে। রাশিয়াতে প্রচুর স্টুডেন্ট যাচ্ছে, কিরগিজস্তান, কাজাকিস্তানে প্রচুর স্টুডেন্ট আছে। আমি পার্সোনালি এই সব কান্ট্রি ভিজিট করেছি, প্রত্যেক বছরই করি, গিয়ে দেখি কি আপডেট হচ্ছে। প্রত্যেক বছর অনেক কিছু রুলস চেঞ্জ হয়। যেরকম কাজাকিস্তানে এবার IELTS সাথে লিঙ্ক হয়ে গেছে অ্যাডমিশন, আপনি IELTS পাস না করলে আপনি অ্যাডমিশন পাবেন না, অনেকগুলো কলেজে এরকম করে দিয়েছে। রাশিয়াতে প্রত্যেক কলেজের নিজের এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। এখানে কনসালটেন্টরা ফেক অফার লেটার বানিয়ে দিয়ে দেয় অনেক সময়, পরীক্ষার পর 1200 স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে দেখে 300 জন পাস করেছে পরীক্ষা। এটা তো তারপরও ভালো, কিন্তু ওখানে যাওয়ার পর যদি 500 অ্যাডমিশন করার পর 200 জনকে পাস করবে, এটা হলে কি হয়? আপনারা সবাই যা দেখছেন নিউজ এখন সব দিকে আছে, আমি কোনো পার্টিকুলার কলেজের নাম নিতে চাই না। প্রপার একটা কনসালটেন্টকে চুজ করা এই জন্যও দরকার, কিন্তু আমরা জানি ওখানে প্রত্যেক কলেজে কি চলছে ভিতরের। কেন কি অনেক সময় যারা কলেজকে বলতে পারেন টেক ওভার করে চালাচ্ছে, ওরা কিরকম অ্যাজ এ হিউম্যান বিং, এটা অনেক ম্যাটার করে কি কলেজ আপনাকে কিরকম পড়াশোনা করাবে। ইটস নট জাস্ট অ্যাবাউট ইউনিভার্সিটি র্যাঙ্ক। ওকে, আর রাশিয়াতে একটা জিনিস শুনেছি ইদানিং নাকি আপনার একটু রেসিজমটা বেড়েছে, একটু চলছে, ওটা কি, ওটা সম্পর্কে আপনার কোনো? দেখেন, আমি রেসিজমটা বাড়া বলবো না। দেখেন, ইন্ডিয়ান্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এখন সাডেনলি
সবার কাছে মোবাইল চলে আসাতে অনেক ধরনের ভিডিওস ভাইরাল হয়েছে। আমরা খারাপভাবে খাওয়া স্ট্রিট ফুডের ভিডিওসগুলো যখন ইন্ডিয়ান ইউটিউবাররা ফেমাস হওয়ার জন্য বানায়, তো ওরা জানে না ইন্টারনেটে যাওয়ার পর কারো কন্ট্রোলে থাকে না, কোনো ভিপিএন কন্ট্রোল করতে পারে না কি এটা ইন্ডিয়া বাইরে মানুষ দেখবে না। আর এই ভিডিওসগুলো আর একটু উইয়ার্ড কাজ যা ইন্ডিয়ান্স আমরা কেন কি নাম্বারসে বেশি কাজও আমরা বেশি করতে পারি, বা ডেটাও বেশি অ্যাক্সেস করতে পারি, বা ডেটাও বেশি অ্যাভেলেবল থাকতে পারি। কত ধরনের ভিডিও ইন্ডিয়ার বাইরে অনেক কিছু ভাইরাল হয়ে গেছে কি আমরা কিভাবে ভুলভাল খাওয়া খাচ্ছি, আমরা কিভাবে হাইজিন মেনটেন করি না। তখন থেকে সাডেনলি একটা পারসেপশন হয়েছে, এটা পারসেপশন। আমরা অনেকজন ইন্ডিয়া থেকে বাইরে যারা যাই, একসময় ছিল ভিসা পাওয়া অনেক ডিফিকাল্ট ছিল, বাট সাডেনলি একটু ইজি হয়েছে, ইজ অফ ডুইং বিজনেস ইজি হয়েছে, ইন্ডিয়ার পাসপোর্ট একটু স্ট্রং হয়েছে, তো অনেক জায়গায় ভিসা পাওয়া স্ট্রং হয়েছে, অনেক জায়গায় ভিসা না অ্যাভেল হয়ে গেছে। তো অনেক যারা ডিজার্ভিং না, বা ওদের সিভিক সেন্স নেই, ওরা ওখানে গিয়ে ভুলভাল কাজ করছে, দুবাইতে গিয়ে ভাঙড়া করছে, রাস্তার উপর মানুষকে ডিস্টার্ব করছে, রাস্তায় বসে পিকনিক করছে, মেন রোডে এসে গাড়ি চালাচ্ছে, ভুলভালভাবে ইউটার্ন নিচ্ছে। এই সব ছোট 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 জিনিস নিয়ে না একটা রং পারসেপশন হচ্ছে। অ্যান্ড ইটস নট জাস্ট অ্যাবাউট ইন্ডিয়ান। আমরা ইন্ডিয়ান দেখতে, আমাদের আশেপাশে দেশগুলো ইন্ডিয়ান দেখতেই, ওদেরকেও কিছু ভুল হলে ওরা আমরা ইন্ডিয়ান মতন চলে আসে। আপনি দেখবেন বাইরে যতগুলো তাজমহল রেস্টুরেন্ট ইন্ডিয়ার বাইরে আছে, 90% ইজ নট ওন্ড বাই ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, বাট ইটস কল্ড ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো পজিটিভ নেগেটিভ সব দিকেই আছে। এখন রেসিজম আমি বলবো না, কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট যারা এখান থেকে যাচ্ছে, আমি সবসময়কে বলবো একটু বেসিক গাইডলাইন্স পড়ে যান। সব দেশ কিন্তু এক রুলে চলে না। ইন্ডিয়াতে আপনি জেব্রা ক্রসিং ছাড়াই আপনি ক্রস করতে পারেন, ইন্ডিয়া বা এখানে জেব্রা ক্রসিং এ গাড়ি স্টপ করতে পারে রেড সিগন্যাল দেখে, কিন্তু সব দেশ এটাকে মেনে নিতে পারে না। তো এই সব রুলস রেগুলেশন, আপনি বাথরুমে গেলেন টিস্যু পেপার চুরি করে নিয়ে আসলেন, ওখানে যখন শপিং মার্টগুলো থাকে মানে নোবডি ইজ দেয়ার টু মনিটর, আপনি জিনিসগুলো নিয়ে চলে আসতে পারেন, বাট দে পুট দ্য সিসিটিভি অন পাবলিক। তো এইসব নতুন স্টুডেন্টরা যায় জানেই না কি এরকম চুরি করা যায় না। তো কিছু কিছু স্টুডেন্ট এইরকম এক দুটো ইনসিডেন্ট করে। তারপর আমরা যখন এখান থেকে স্টুডেন্ট পাঠাই, রাশিয়া তো বিভিন্ন কোনায় পাঠাচ্ছে, সবাই তো মস্কো যাচ্ছে না, সবাই তো সেন্ট পিটার্সবার্গ যাচ্ছে না, ওই সব যে ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে, ওই ইউনিভার্সিটিতে প্রথমবার কোনো ইন্ডিয়ান স্টুডেন্ট যাচ্ছে বা ফার্স্ট গ্রুপ যাচ্ছে, আর ওই পুরো সিটিতে ইন্ডিয়ানকে ওরা চিনে না, অ্যাকসেপ্ট ইউটিউব ওর অ্যাকসেপ্ট ভিডিওস, তখন ওরা স্টার্টিংয়ে ওয়েলকামিং থাকে। বাট ওরা যখন পাবলিক সার্ভিসগুলোকে প্রপারলি ইউজ করে না, বাসে চড়ে যাচ্ছে, পয়সা দিচ্ছে না, দিস আর লট অফ কমপ্লেন্টস যা হয়, তারপর একটা নেগেটিভ পারসেপশন। এই জন্য আমরা স্টুডেন্টকে যাওয়ার আগে এইসব নলেজ দেওয়া দরকার। জাস্ট কোনোভাবে স্টুডেন্টকে পাঠিয়ে দিলাম, আর প্যারেন্টসও যে কোনোভাবে একটা কনসালটেন্ট হলেই হলো, বা কোনো একটা স্টুডেন্টের মাধ্যমে চলে গেলে হলো, বেসিক সিভিক সেন্স বা বেসিক নলেজ দেওয়ার কারো কাছে যাচ্ছে না। এইসব একটা সার্কেল একটা কমপ্লিট হচ্ছে, একটা স্নোবল হয়ে একটা আসছে। প্রত্যেক দেশেই হচ্ছে, ইটস নট জাস্ট অ্যাবাউট রাশিয়া। অনেক জায়গায় যেখানে ইন্ডিয়ান স্টুডেন্ট যারা একটু ইনডিসিপ্লিন বিহেভিয়ার দেখাবে, একটা নেগেটিভ পারসেপশন হয়, বাট এটাকে পজিটিভ করারও আমাদের হাতে আছে। আমার ফাইনাল হচ্ছে যে আপনি মানে একটু গোল্ডেন ফিউচার নিয়ে কিছু বলবেন। আমি গোল্ডেন ফিউচার অলমোস্ট 1 বছর ধরে আপনাদের সাথে এই অফিসে দেখা করছি, আর আপনার সাথে তো মোটামুটি 12-13 বছরের সম্পর্ক আমার, এটা নতুন না, দাদা আমার জন্য অনেক পুরনো। আর উনি ওভারসিজ মেডিকেল এডুকেশন বা ইন্ডিয়াতে বাইরে যারা পড়তে যায়, যে কোনো দেশ হোক, চায়না, নেপাল, রাশিয়া আর অন্য দেশেও হোক না কেন, এই নলেজ আছে কি একটা ফরেনে যখন স্টুডেন্ট যায় ওদের কি কি সমস্যা হতে পারে। তো এই নলেজ কি উনি এখন অ্যাপ্লাই করছে, স্পেশালি ফর স্টুডেন্ট ফ্রম নর্থ বেঙ্গল, মালদা সাইডে যত স্টুডেন্ট আছে বা আশেপাশে যে স্টুডেন্ট আছে, ওনারা কিন্তু ট্রাস্টওয়ার্দি কাউকে পায়নি। আমি অনেকবার এসে 10 বছর থেকে মালদা আসা যাওয়া করছি, কিন্তু কেউ এখানে ট্রাস্টওয়ার্দি যারা এখানে থেকে আপনার স্টুডেন্টকে গাইড করবে এরকম কেউ নেই। কিন্তু আমার পুরো নলেজ এখানে যারা আসে 2 দিন অফিস খোলে আর চলে যেতে চায় কলকাতায় বড় পয়সার পিছনে, কিন্তু দাদা কলকাতা থেকে ওই নলেজ নিয়ে চাইলে কলকাতা অফিস করে এখান থেকে 10 গুণ বেশি পয়সা করতো, কিন্তু এখানে পাবলিককে সার্ভ করছেন। আমি স্যালুট টু হিম কি এখানে পাবলিককে উনি অ্যাকচুয়ালি সাপোর্ট করার জন্য, নলেজ দেওয়ার জন্য আর মিসগাইড হওয়ার থেকে বাঁচানোর জন্য এই যে নিজে পুরো প্রতিষ্ঠানটাকে করেছে। আমি চাইবো এখানে স্টুডেন্টরা অ্যাটলিস্ট একবার এসে ওনাকে কাউন্সিলিং নিয়ে যান। আমি বলছি না অ্যাডমিশন নিন, পয়সা ওনাকে দিন, ওনার মাধ্যমে যান, কাউন্সিলিং নিয়ে যান। আশা করি আপনি বুঝতে পারবেন একটা এডুকেশন কনসালটেন্ট আর একটা অ্যাডমিশন এজেন্টের ডিফারেন্সটা কি হয়। Mr. Jaiswal, thank you for coming to Golden Future. Thank you so much. Thank you.